তো বসে আছিস, চল আমার সাথে কাজে যাই। কাজ করলে টাকাও পাবি আর তোর সময়টাও কাটবে। আরে সুখী দিদি, তুমি আমাকে কাজে যেতে বলছো? আমার স্বামীর কি টাকার অভাব আছে নাকি যে আমি তোমার মতো কাজে যাব? বসে খেলে তো এক সময় সব শেষ হয়ে যাবে, তাই বলি ওই টাকাগুলো জমিয়ে রেখে কাজ করে সংসার চালাবি, তাহলে তোর কখনো অভাবে পড়তে হবে না, বুঝেছিস? যা টাকা আছে তা সারা জীবন বসে খেলেও শেষ হবে না। এখন আমাকে বিরক্ত না করে এখান থেকে চলে যাও তো। টুনির মুখে এমন কথা শুনে সুখী আর কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। আর তখনই সেখানে এক বৃদ্ধা চলে আসে। মারে, তোর বাড়িতে আমাকে থাকার জায়গা দিবি? আমার যে থাকার মতো কোনো জায়গা নেই। এই বনে আর কোনো বাড়ি খুঁজে পেলে না? আমার বাড়িটাই তোমার চোখে পড়লো? আমি আর আমার মেয়ে এই বাড়িতে থাকি, থাকার মতো কোনো ঘর ফাঁকা নেই। তুমি অন্য কারো বাড়িতে যাও। সবার বাড়িতেই গিয়েছিলাম রে মা, কিন্তু কেউ আমাকে জায়গা দেয়নি। সবাই তোর কথাই বলেছে, তুই নাকি এই বনের সবচেয়ে ধনী পাখি, তাই তোর বাড়িতে আসলাম। আর তাছাড়া তোর বাড়িটাও তো অনেক বড়, দয়া করে আমাকে কিছুদিন থাকতে দে মা, একটা বাড়ির ব্যবস্থা করেই চলে যাব। বনের সবাই তোমাকে মিথ্যে বলেছে। এখন আমার বাড়ি থেকে চলে যাও তো, না হলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। কার ধাক্কা দিতে হবে না রে মা, আমি এক্ষুনি চলে যাচ্ছি। হে সৃষ্টিকর্তা, এখন আমি কোথায় যাব? এই বনে এসেও যে থাকার মতো কোনো জায়গা পেলাম না, আর পাশের বনের ঘরটাও ভেঙে গেছে। তুমি বলে দাও সৃষ্টিকর্তা, এখন আমি কি করব? বুড়িমা, বুড়িমা, কি হয়েছে তোমার? তুমি এভাবে এখানে বসে কাঁদছো কেন? তখন মিনু জলপরীকে সব কথা খুলে বলে। আর সব শুনে জলপরীর মনে অনেক মায়া হয়। কেঁদো না বুড়িমা, পাখিরা কেউ সাহায্য না করলেও আমি তোমাকে সাহায্য করব। এই নাও একটা মিষ্টি গাছের চারা। এই চারা মাটিতে রোপণ করার সাথে সাথেই বড় একটা গাছে পরিণত হবে, যে গাছে অনেক মিষ্টি ধরবে। আর মিষ্টি বিক্রি করে তোমার থাকা খাওয়ার ব্যবস্থা করতে পারবে তুমি। হ্যাঁ রে মা, তোকে অনেক ধন্যবাদ। তুই আমাকে সাহায্য না করলে হয়তো সারা জীবন পথে পথে ঘুরে বেড়াতে হতো। তুই ভালো থাকিস রে মা জলপরি, আমি তবে এখন আসি। ঠিক আছে বুড়িমা। এই বুড়ি আয়, এদিকে এসো তো। আমার বাগান থেকে আবার চারা চুরি করে নিয়ে যাচ্ছ নাকি? না রে মা, আমি গরিব হতে পারি কিন্তু চোর না। তারপর মিনু টুনিকে সব কথা খুলে বলে। আর সব শুনে টুনির মনে লোভ জন্ম নেয়। আরে বুড়িমা, আমি তো মজা করে বলছিলাম। বুড়িমা জানো, আমার স্বামী মারা যাবার পর আমার মাথা মাঝে মাঝে পাগল হয়ে যায়। কখন কাকে কি বলি মনেই থাকে না। বুড়িমা, তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, তুমি আমাকে ক্ষমা করে দিও। আর আজ থেকে তুমি আমার বাড়িতেই থাকবে। আচ্ছা ঠিক আছে রে মা, ক্ষমা করে দিলাম। আর তোর বাড়িতে আমি থাকবো। এবার তুই মিষ্টি গাছের চারাটা উঠোনে লাগিয়ে দে তো। হ্যাঁ বুড়িমা, আমি এক্ষুনি লাগিয়ে দিচ্ছি। এরপর টুনি চারাটি উঠোনে লাগিয়ে দেয়। আর সাথে সাথে চারা থেকে বড় মিষ্টি গাছ হয়ে যায়। কি আমি কি স্বপ্ন দেখছি বুড়িমা, নাকি বাস্তব? গাছে এতগুলো মিষ্টি ধরবে আমি কখনোই ভাবিনি। হ্যাঁ রে মা, জলপরীর কথাই সত্যি হলো। এখন কিছু মিষ্টি পেড়ে দে তো, জলপরীকে দিয়ে আসি। যার জন্য এই মিষ্টি গাছ পেয়েছি তাকে আগে মিষ্টি খেতে দিব। বুড়িমা, এই মিষ্টিগুলো জলপরীকে দিয়ে এসো, আর বাকি মিষ্টি পেড়ে বাজারে নিয়ে যাই, কেমন? আচ্ছা ঠিক আছে রে মা।
চল পরিমা, চল পরিমা, ওপরে উঠে আয়। দেখ তোর জন্য আমি কি এনেছি। একে বুড়িমা, তুমি কষ্ট করে আবার মিষ্টি আনতে গেছো কেন? তুই আমার এত বড় উপকার করেছিস, আর তোকে মিষ্টি না দিয়ে কি থাকতে পারি? এখন থেকে তোকে প্রতিদিন মিষ্টি দিয়ে যাব। তুই টাকার সাথে সাথে এখানে চলে আসবি কিন্তু। আচ্ছা ঠিক আছে বুড়িমা। এরপর জলপরি মিষ্টি নিয়ে পানির নিচে চলে যায় আর মিনুও বাড়িতে চলে আসে। এভাবেই সেই দিন কেটে যায়। পরদিন হঠাৎ করেই মিনু খুব অসুস্থ হয়ে পড়ে। ঠাম্মি, ও ঠাম্মি, এত বেলা হয়ে গেছে, তবু তুমি বিছানা থেকে উঠছো না কেন? আজ আমার শরীরটা খুব খারাপ লাগছে রে দিদি ভাই। আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসতে পারবি? কেন পারবো না ঠাম্মি? আমি এক্ষুনি তোমাকে পানি এনে দিচ্ছি, দাঁড়াও। তোর মা কোথায় গেছে বলতে পারিস রে দিদি ভাই? মা তো বাইরে, তোমার মিষ্টি গাছ থেকে মিষ্টি পাচ্ছে। কেন ঠাম্মি, তুমি মিষ্টি খাবে? না রে দিদি ভাই, সে সময় আর নেই। তোর মাকে বলিস প্রতিদিন জলপরীকে যেন এক চুরি করে মিষ্টি দিয়ে আসে, কারণ আমি জলপরীকে কথা দিয়েছি যে তাকে প্রতিদিন মিষ্টি দেব। আচ্ছা ঠিক আছে, আমি বলবো। কিন্তু ঠাম্মি, তুমি কোথায় যাবে? ও ঠাম্মি, কথা বলছো না কেন? ঠাম্মি, ঠাম্মি, একে ঠাম্মি, কথা বলছো না কেন? মা, মা, তাড়াতাড়ি এখানে এসো। কি রে টুকি, এভাবে চিৎকার করছিস কেন? ঘরে এমন কি হয়েছে বলতো? তখন টুকি টুনিকে সব কথা খুলে বলে। বুড়ি তো মারা গেছে, তাহলে কথা বলবে কি করে? আর বুড়ির কথা রাখতে আমার বইয়েই গেছে। বুড়ি মারা গিয়েছে, ভালো হয়েছে বাবা। এখন থেকে মিষ্টি বিক্রি করে সব টাকা আমি নেব, কাউকে কোনো ভাগ দিতে হবে না। কিন্তু মা, সামনে শেষ কথাটা তুমি রাখবে না? এই চুপ কর তো, দিন দিন বেশি বেড়ে যাচ্ছিস তাই না? এখন কথা না বলে এখান থেকে চলে যা তো, বাইরে গিয়ে বন্ধুদের সাথে খেলা কর। কি ব্যাপার, আজ বিকেল হয়ে গেল, তবুও বুড়িমা মিষ্টি নিয়ে আসছে না কেন? মনে হচ্ছে বুড়িমার শরীর খারাপ হয়েছে, তাই আসতে পারছে না। আমি বরং ছোট্ট পাখি সেজে বুড়িমাকে দেখে আসি। ওই তো মিষ্টি গাছ, তাই মানে বুড়িমা এখানেই থাকে। বুড়িমা, ও বুড়িমা। তুই কে রে? আমার বাড়িতে এসে বুড়িমাকে ডাকছিস? বুড়ি তো সকালেই মারা গেছে। বুড়ি বুঝি তোকে মিষ্টি দিতে চেয়েছিল তাই না? বুড়ি জলপরীকে মিষ্টি দিতে বলেছে, তাই দেইনি। আর তোকে মিষ্টি দিব? এখন এখান থেকে চলে যা, চলে যা বলছি। তুমি তো দেখছি খুব খারাপ। তুমি খুব স্বার্থপর, শুধু নিজের স্বার্থের কথাই সবসময় চিন্তা করো। এক্ষুনি আমি তোমার সবকিছু শেষ করে দিব। আর তোমার টাকা পয়সা বাড়ি না থাকলে তখনই গরিব পাখিদের কষ্ট বুঝতে পারবে। এ কি, তুমি সত্যি সবকিছু শেষ করে দিলে? আসলে তুমি কে বলো তো? আমি সেই জলপরি, যে জলপরি বুড়িমাকে মিষ্টি গাছ দিয়েছিল। জলপরি, তুমি আমাকে ক্ষমা করে দাও আর আমার সবকিছু ফিরিয়ে দাও। সত্যি বলছি, আমি কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করব না, আর শুধু নিজের স্বার্থের কথাও চিন্তা করব না। এখন এসব বলে কোনো লাভ নেই। তুমি এখন থেকে পলিথিন বাড়িতেই থাকবে আর নিজে সৎভাবে পরিশ্রম করবে।
এসব বলে জলপরি সেখান থেকে চলে যায় আর টুনি তার কর্মের জন্য আফসোস করতে থাকে। এ কি, তোমরা এসে গেছো? তোমাদের দুজনকে তো বেশ সুন্দর মানিয়েছে দেখছি। আচ্ছা মহারাজ, আমাদের ছোট রানীর নাম কি? ওর নাম টুনি, আমাদের পার্শ্ববর্তী বনেই থাকে। জানো মুন্নি, টুনি খুব ভালো মেয়ে, অনেকটা তোমার মতোই ওর চলাফেরা। ও মা, তাই বুঝি? তা তো বেশ ভালো কথা। আরে, আমি তোমাদেরকে এতক্ষণ ধরে বাইরে দাঁড় করিয়ে রেখেছি কেন? এসো এসো, তোমরা দুজনে প্রাসাদের ভেতরে এসো। এরপর টোনা ও টুনি রানী মুন্নির সাথে প্রাসাদের ভেতরে চলে যায় আর রানী মুন্নি খুব যত্ন করে টোনা ও টুনিকে খাবার খাইয়ে দেয়। আর এভাবে দেখতে দেখতে রাত হয়ে যায়। আর রাত হতেই টোনা ঘুমিয়ে যায়। এদিকে টুনি মুন্নি রানীর ঘরে চলে যায়। দিদি, ও দিদি, তুমি কি এখন খুবই ব্যস্ত? আরে না টুনি, কেন? তুই কি কিছু বলবি নাকি? আচ্ছা দিদি, তুমি টোনাকে আরেকটা বিয়ে করার অনুমতি কেন দিলে বলো তো? এতে তোমার কষ্ট হচ্ছে না? না রে টুনি, বরং তোর মতো একটা ছোট বোন পেয়ে আমি খুশি হয়েছি। আর শোন, টোনা আর আমার বিয়ের প্রায় কয়েক বছর হতে চললো, কিন্তু এখন পর্যন্ত আমি টোনাকে বাবা ডাক শোনাতে পারিনি। আর তাই আমি তোকে বিয়ে করে নিয়ে আসার জন্য টোনাকে অনুমতি দিয়েছি। আর এই দেখ, তোদের সন্তানের জন্য আমি কাঁথা সেলাই করছি। ও, তুমি এখানে? আর আমি তোমাকে পুরো প্রাসাদ জুড়ে খুঁজছিলাম, আর তুমি এসে মুন্নির সাথে গল্প করছো। তোমরা দুজনে বরং কালকে গল্প করো, রাত অনেক হয়েছে। এসো, ঘুমাবে, এসো। বাচ্চার কান্নার আওয়াজ আসছে কোথা থেকে? আরে, এই ছোট ছোট বাচ্চা দুটোকে এভাবে এখানে রেখে গেছে। এক্ষুনি তো কোনো জীবজন্তু দেখলে বাচ্চা দুটোকে জীবন্ত চিবিয়ে খেত। আহারে, বাচ্চা দুটো কেমন অসহায়ের মতো কান্না করছে। এদের চিৎকার শুনে হয়তো সমস্ত হিংস্র পশু জেগে গেছে। এখন আমি কি করে এই অসহায় বাচ্চা দুটোকে তাদের থেকে রক্ষা করি? কি করি? আমি বরং এই বাচ্চা দুটোকে 2 কলা গাছ বানিয়ে দেই, তাহলে আমি এদেরকে পাহারা দিতে পারবো আর তারাও হিংস্র পশুদের হাত থেকে রক্ষা পাবে। আরে, কোথায় গেল বাচ্চাগুলো? কোথায় গেল? কিছুক্ষণ আগেই তো আমি বাচ্চাদের কান্নার আওয়াজ শুনতে পেলাম। চারদিক থেকে কেমন কচি পাখির মাংসের ঘ্রাণ ভেসে আসছে। তার মানে ওই বাচ্চাগুলো নিশ্চয়ই এর আশেপাশেই আছে। এই কথা বলে বাঘ এদিক সেদিক ঘুরে বাচ্চাদের খুঁজতে থাকে, কিন্তু তাদেরকে খুঁজে না পেয়ে নিরাশ হয়ে সেখান থেকে চলে যায়। আর বাঘের এমন অবস্থা দেখে কলা গাছে থাকা ডাইনি হাসতে থাকে। কেউ এই বাচ্চাদের খুঁজে পাবে না। একমাত্র এই বাচ্চাদের আসল মা এলেই তার বাচ্চা দুটোকে চিনতে পারবে, কারণ বাচ্চা দুটো যে তাদের মাকে দেখা মাত্রই কথা বলতে পারবে। আর আমি সেদিনই এদের মাকে উচিত শিক্ষা দেব। দিদি, ও দিদি, তোমরা আমার কাছে আমার সন্তানদের নিয়ে আসছো না কেন? ওদেরকে দেখার জন্য যে আমার বুকের ভিতরটা ছটফট করছে। চুপ কর হারামজাদি, এতদিন পেটের ভিতর 2টো পাথর রেখে এখন সন্তানদেরকে খুঁজছিস? আর এতদিন শুধু আমি বাবা ডাক শোনার জন্য তোকে কতই না আদর যত্ন করেছি। এইসব তুমি কি বলছো? তার মানে আমি সন্তান জন্ম দেইনি? কিন্তু আমি তো স্পষ্টভাবে আমার
আমার বাচ্চাদের কান্নার আওয়াজ শুনতে পেয়েছিলাম। না মহারাজ, এই টুনি মিথ্যে কথা বলছে, কেননা আমি শুরু থেকেই টুনির সাথে ছিলাম। চুপ করে সবাই, আমি তোদের কারো কথাই শুনতে চাই না। আর দুজনেই এক্ষুনি আমার প্রাসাদ থেকে দূর হয়ে যা। তোরা যখন আমাকে বাবা ডাক শোনাতে পারিসনি, তাহলে তোদের কারোরই এই প্রাসাদের জায়গা হবে না। এরপর টোনা মহারাজ রানী টুনি ও মুন্নি রানীকে প্রাসাদ থেকে বের করে দেয়। আহ! দিদি, তোমার কিচ্ছু হবে না দিদি, কিচ্ছু হবে না। আমি এক্ষুনি তোমাকে হাসপাতালে নিয়ে যাব। না রে টুনি, আমার যে চলে যাওয়ার সময় হয়ে এসেছে। তবে চলে যাওয়ার আগে তোকে একটা সত্যি কথা বলতে চাই। কি সত্যি কথা দিদি? বলো আমাকে, বলো। শোন তবে, তুই আসলে দুটো কন্যা সন্তানের জন্ম দিয়েছিলি, কিন্তু আমি টোনাকে বাবা ডাক শোনাতে পারিনি জন্য চাইছিলাম না তোর সন্তান টোনাকে বাবা বলে ডাকুক। আর তাই আমি হিংসায় জ্বলে পড়ে যাচ্ছিলাম, আর নিরুপায় হয়ে তোর দুই কন্যাকে লুকিয়ে টিয়ে দাসীর হাতে তুলে দিয়েছিলাম। এই নেটিয়ে এই বাচ্চা দুটোকে গভীর জঙ্গলে ফেলে দিয়ে আয়। আমি চাই এদেরকে হিংস্র জীব জন্তু ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলুক। এসব আপনি কি বলছেন রানীমা? এত সুন্দর বাচ্চাদেরকে জঙ্গলে ফেলে আসতে কেন বলছেন? আর এই বাচ্চাদের আপনি কোথায় পেলেন বলুন তো? এই দুটো বাচ্চা হলো ছোট রানীর বাচ্চা, আর ছোট রানীর সন্তান যদি মহারাজকে বাবা বলে ডাকে, তাহলে তো মহারাজ আমাকে নিয়ে একটি বার ভাবার সময় পাবে না। সব সময় ছোট রানীর সন্তানদেরকে নিয়ে ব্যস্ত থাকবে, কিন্তু এটা আমি কিছুতেই হতে দিব না। এটা তো বড় সাংঘাতিক কাজ রানীমা। আর এই কাজ করার জন্য আমাকে পুরো 10,000 টাকা দিতে হবে। আচ্ছা ঠিক আছে, তোকে আমি 20,000 টাকা দিব, তবে এই কথাটা তুই আর আমি ছাড়া যেন অন্য কেউ না জানে। তাহলে তাহলে আমি ঠিকই শুনেছিলাম। আমি আমার দুই সন্তানের কান্নার আওয়াজ শুনেছিলাম। এতক্ষণে হয়তো আমার সন্তানরা জীবজন্তুর পেটের ভিতরে চলে গেছে। এটা তুমি কি করলে দিদি? আমার সন্তানের মুখটাও আমাকে দেখতে দিলে না। এরপর টুনি কাঁদতে কাঁদতে টিয়ের কাছে চলে যায়, আর টিয়ের কাছে তার সন্তানদের খোঁজ জানতে চায়। এরপর টুনি টিয়েকে নিয়ে সেই জঙ্গলে চলে যায়, আর সেখানে গিয়ে এদিক সেদিক ঘুরে টুনি তার সন্তানদের খুঁজতে থাকে। আর কিছুক্ষণ পর সেই কলা গাছ থেকে আওয়াজ আসতে থাকে। কে আমাকে মা বলে ডাকলো? ওদের মুখে মা ডাক শুনে বুকের ভিতরটা কেমন কেঁপে উঠলো। কিন্তু কোথায় কোথায় ওরা? আমরা এখানে মা, তুমি আমাদেরকে তোমার কাছে নিয়ে যাও মা। আমি তো তোদের দেখতে পাচ্ছি না রে মা, তোরা কোথায়? তার মানে তুই সেই হতভাগী মা, যে কিনা নিজের সন্তানদের এই গভীর জঙ্গলে ফেলে দিয়ে চলে যায়। কেন বল, কেন তুই এই নিষ্পাপ বাচ্চাদের সাথে অন্যায় করলি? এরপর টুনি ডাইনিকে সব কথা খুলে বলে। আহারে, তাহলে তো এতে তোর কোনো দোষ নেই। কোথায় কোথায় আমার দুই মেয়ে? কোথায়? ওদেরকে আমি দেখতে পাচ্ছি না কেন? তা পাবি কি করে? আমি তো তোর সন্তানদের রক্ষা করার জন্য 2 কলা গাছ বানিয়ে রেখেছি। এরপর ডাইনি টুনির 2 কন্যাকে 2 কলা গাছ থেকে বের করে দেয়। তুমি অনেক ভালো ডাইনি, অনেক ভালো। তুমি না থাকলে হয়তো আমি আমার সন্তানদের মুখ দেখতে পারতাম না। এরপর টুনি তার 2 মেয়েদেরকে নিয়ে আবারও প্রাসাদে যায়, আর টোনাকে গিয়ে সব কথা খুলে বলে। এরপর তারা আবারও সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। ঠাম্মি, ও ঠাম্মি, আমার মা বাবা কোথায়? সবার তো দেখি মা বাবা আছে,
কথাটা তুই অনেক দিন জানতে চেয়েছিলি দিদি ভাই, কিন্তু আমি তোকে কখনো বলিনি। তবে আজকে তোকে সব বলবো। সবার মতো তোরও মা বাবা ছিল। তুই যখন তোর মায়ের পেটে ছিলি, তখন তোর বাবা একদিন এসে আমাকে বলল, কে রে, তোরা কোথাও যাচ্ছিস বুঝি? তা কোথায় যাচ্ছিস শুনি? আমরা দূর পাহাড়ি বনে কিছুদিনের জন্য ঘুরতে যাচ্ছি মা। না তো না, টুনি তো গর্ভবতী আর ওর বাচ্চা হওয়ার সময় হয়েছে। এই সময় এত দূরের পথ ঘুরতে চাস না। বলা তো যায় না কখন কোন বিপদ এসে যায়। চুপ করুন তো মা, আমরা যখন ঠিক করেছি তখন আমরা ঘুরতে যাব। চলো দুটো না, আমাদের দেরি হয়ে যাচ্ছে। এরপর তোর বাবা মা আমার কথা না শুনে দূর পাহাড়ে ঘুরতে চলে যায়। আর দেখতে দেখতে প্রায় কিছুদিন কেটে যায়, কিন্তু তোর মা বাবা আর ফিরে আসে না। আর হঠাৎ একদিন তোকে নিয়ে তোর মা আমার কাছে চলে আসে। এ কে বৌমা, এতদিন তোমরা কোথায় ছিলে? আমি সেদিন থেকে তোমাদের জন্য পথ চেয়ে বসেছিলাম। আচ্ছা ছাড়ো তো এসব কথা, আমার টোনা কোথায়? তবে কি আমার টোনা এখানে আসেনি? না মা, আপনার ছেলে আর কোনোদিনও ফিরবে না। আপনার ছেলে যে আমাদের সবাইকে ছেড়ে অনেক দূরে চলে গেছে। এসব তুমি কে বলছো বৌমা? কিভাবে আমার টোনার এমন অবস্থা হলো? বলো বৌমা বলো। সেদিন যখন আমরা দূর বনে ঘুরতে যাচ্ছিলাম, তখন গাড়ির সামনে হঠাৎ একটা ছোট বাচ্চা চলে আসে। আর টোনা সেই বাচ্চাকে বাঁচানোর জন্য যেই গাড়িটা অন্যদিকে ঘোরায়, অমনি গাড়িটা একটা গাছের সাথে ধাক্কা লেগে যায়। আর সাথে সাথে টোনা মারা যায়। আর আমি আহত অবস্থায় চিৎকার করতে থাকি। আর তখন ইগল নামে এক দাদা এসে আমাকে হাসপাতালে নিয়ে যায়। আর কিছুদিন পরেই আমি একটা কন্যা সন্তানের জন্ম দেই। আর এই হলো আমাদের সন্তান টুকি। তাই নাকি বৌমা? এই হলো আমার একমাত্র দিদি ভাই। আহারে, ওকে দেখতে একেবারে আমার টোনার মতো লাগছে। আজ যদি টোনা বেঁচে থাকতো, তাহলে ও টুকিকে দেখে কত খুশি হতো। কাঁদবেন না মা, এখন আর কেঁদে কি হবে? আচ্ছা বৌমা, সেদিনের পর তুমি আমার দিদি ভাইকে নিয়ে কোথায় ছিলে? সেদিনের পর আমি কিছুদিনের জন্য কোমায় চলে গিয়েছিলাম। আর আজ জ্ঞান ফেরার পর ডাক্তার আমার টুকিকে আমার কাছে বুঝিয়ে দিল। এরপর আমি টুকিকে নিয়ে বাড়িতে চলে এলাম। খুব ভালো করেছো বৌমা। এসো, আমার দিদি ভাইকে নিয়ে ঘরে এসো। না মা, হাসপাতালে আমার একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, তাই এক্ষুনি আমাকে সেখানে যেতে হবে। আর আপনি টুকিকে দেখে রাখবেন মা। আমি এই যাব আর এই আসবো। এরপর তোর মা আর কখনো বাড়ি ফিরে আসেনি রে দিদি ভাই। শোন দিদি ভাই, আমার মনে হয় চলে যাওয়ার সময় হয়ে এসেছে। তুই নিজের খেয়াল রাখিস। না ঠাম্মি, আমি তোমার কিচ্ছু হতে দিব না। তুমি দাঁড়াও, আমি এক্ষুনি তোমার জন্য ডাক্তার নিয়ে আসছি ঠাম্মি। এক্ষুনি নিয়ে আসছি। শোন দিদি ভাই, আমি তোকে দেওয়ার জন্য আমার কি হলো ঠাম্মি? থামলে কেন? বলো না। তুমি আমার জন্য তোমার বাচ্চা কি রেখেছো? বলো না ঠাম্মি। কি ঠাম্মি, তুমি কথা বলছো না কেন? ঠাম্মি, ও ঠাম্মি, কথা বলো। তুমি আমাকে একা রেখে মরে যেতে পারো না। এরপর টুকি অনেক জোরে জোরে কান্না করতে থাকে। আর টুকির কান্না শুনে আশেপাশে সবাই মিনুপুরির বাড়িতে চলে আসে। আর এইভাবে সেই দিন কেটে যায়। এখন
এখন আমি কোথায় যাব ঠাম্মি? এখন যে আমার আপন বলতে কেউ নেই। জানো ঠাম্মি, আমার নানা খিদে পেয়েছে, কিন্তু আমার কাছে তো কোনো টাকা নেই। আরে ঠাম্মি তো বলেছিল তার বক্সে নাকি আমাকে দেওয়ার জন্য কি রেখেছে। যাই তো গিয়ে দেখি তো কোনো খাবার পাই কিনা। কি এখানে তো দেখছি শসার বীজ, তার মানে ঠাম্মি আমাকে শসার বীজগুলোর কথা বলেছিল, কিন্তু আমি তো শসা চাষ করতে জানি না। আরে এই বাক্সে তো দেখি একটা কাগজও আছে। এই কাগজে তো কিভাবে শসা চাষ করতে হয় তা সব অনেক সুন্দরভাবে সাজিয়ে লেখা আছে। এখন আমি খুব ভালোভাবে শসা চাষ করতে পারবো, আর শসা চাষ করে যা টাকা পাবো তা দিয়ে অনেক অনেক খাবার কিনে খাবো। কি মজা, কি মজা! এরপর টুকি শসার বীজগুলোকে নিয়ে তাদের জমিতে চলে যায় আর তার জমিতে শসা চাষ করে বাড়িতে চলে আসে। এর পরের দিন টুকি শসা জমিতে পানি দিতে থাকে, আর এভাবে দেখতে দেখতে কেটে যায় বেশ কিছুদিন। আর কিছুদিন পর টুকি শসার জমিতে শসা ধরতে শুরু করে। আরে এই তো আমার শসা জমিতে শসা ধরেছে। যাক বাবা, এতদিনে আমার সকল পরিশ্রম সার্থক হয়েছে। কাল সকাল হলেই গাছ থেকে সবগুলো শসা নিয়ে বাজারে বিক্রি করতে যাব। এসব কথা বলে টুকি বাড়িতে চলে যায়, আর এভাবে দেখতে দেখতে সেই দিন কেটে যায়। জানো ঠাম্মি, তোমার দেওয়া শসার বীজ দিয়ে আমি শসা চাষ করছিলাম, আর আজকে আমার পরিশ্রম সার্থক হয়েছে। আমি যে অনেকগুলো শসার ফলন পেয়েছি গো ঠাম্মি। তুমি দেখবে, দাদা এখন একটা শসা এনে তোমাকে দেখাচ্ছি। আরে শসার ভিতর থেকে টাকা এলো কিভাবে? তার মানে কি সবগুলো শসার ভিতরে টাকা আছে? আরে এটা আমি কি দেখছি? আমার চাষ করা শসার ভিতরে এতগুলো টাকা এলো কি করে? তার মানে কি এগুলো জাদুই শসার বীজ ছিল? তোমাকে অনেক ধন্যবাদ ঠাম্মি, তোমার জন্য আমি শসা চাষ করে শিখতে পারলাম, আর উপহার হিসেবে কতগুলো টাকা পেলাম। এখন আর কোনো কিছুরই অভাব হবে না গো ঠাম্মি। নিজের পরিশ্রমের ফল পেয়ে টুকি অনেক খুশি হয়ে যায়, আর টুকি শসার ভিতর থেকে পাওয়া টাকা পেয়ে অনেক বড়লোক হয়ে যায়। আর এভাবে টুকির দিনগুলো বেশ ভালোভাবে কাটছিল। হঠাৎই একদিন টুকি মাইক্রোতে করে বনের ভিতর দিয়ে যাচ্ছিল, তখনই মাইক্রোর সামনে টুনি এসে ধাক্কা খায়, আর সাথে সাথে টুনি মাটিতে পড়ে যায়। কি আপনার কোথাও লাগেনি তো? না রে মা, আমার কোথাও লাগেনি। আমাকে একটু এক বাড়িতে পৌঁছে দিবি রে মা? আমি যে খুব ক্ষুধার্ত, আর অনেক দূরের পথ থেকে এসেছি রে মা। আচ্ছা ঠিক আছে, আপনি আমার গাড়িতে উঠে বসুন, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। আপনি কোথায় নামবেন মাসি? আমি এখানেই নামবো রে মা, কিন্তু এখানে তো আমাদের একটা ছোট্ট কুড়ে ঘর ছিল। এখানে আমি, টোনা আর আমার শাশুড়ি থাকতাম। তবে এখানে এত বড় বাড়িটা এলো কোথায় থেকে? এই বাড়ির
টাকাটা তো আমার। আর আপনি এতক্ষণ যা যা বললেন সব কথাই ঠিক বলেছেন, কিন্তু আপনি কে বলেন তো? আমি হলাম এই বাড়ির একমাত্র ছেলের বউ। আমি এতদিন পর নিজের ভুল বুঝতে পেরে আমার সন্তানের মুখটা এক নজর দেখতে এসেছি, কিন্তু ওরা এখন কোথায় থাকে? এরপর টুকি টুনিকে সব কথা খুলে বলে। তার মানে তুই আমার সেই ছোট্ট টুকি। এতদিন আমি তোকে ছেড়ে অনেক দূরে ছিলাম রে মা, তোকে ঠিক মতো মায়ের ভালোবাসা দিতে পারিনি। তুই আমাকে ক্ষমা করে দিস রে মা, ক্ষমা করে দিস। তুমি আমার সাথে এই অন্যায় কাজটা কেন করলে মা? কেন করলে? ও অনেক কথা রে মা, তবে তোকে আমি এতটুকুই বলবো, আমি তোকে ইচ্ছে করে ছেড়ে যেতে চাইনি। তোর বাবা যে ব্যাংকে কাজ করত, সে ব্যাংক থেকে আমরা অনেকগুলো টাকা ঋণ নিয়েছিলাম, আর সেগুলো দিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতাম। আর সেদিন ব্যাংকের মালিক টাকার জন্য আমাকে পুলিশের ভয় দেখায়, আর তাই আমি তোকে তোর ঠাম্মির কাছে রেখে ওই ব্যাংকে কাজ শুরু করি। আর এতদিনে সে ঋণ পরিশোধ করে তোকে দেখতে চলে এসেছি। মা, আমার মা, তুমি আমাকে ছেড়ে আর কোথাও যেও না, কেমন? না রে মা, তোকে ছেড়ে আমি আর কোথাও যাব না।